আচ্ছা, প্রথমে আমরা কিছু ইউনিটের কাজ দেখব আজকে, ঠিক আছে? আদার্স যে ইউনিটগুলো অ্যাকচুয়ালি ইউজ করা হয়। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, এদিকে একটু খেয়াল করি। আমরা কিন্তু পিএক্স মানে হচ্ছে পিক্সেল। পিক্সেলটা আমরা জানি যে হচ্ছে আমাদের স্ক্রিনে ডট ডট কিছু পিক্সেল থাকে, ঠিক আছে? সেগুলো একত্রিত হয়েই কিন্তু আমাদের স্ক্রিনে কোনো কিছু একটা ভিজুয়ালাইজ হয়, ঠিক আছে? সেটাই হচ্ছে এই পিক্সেলের মাত্রা। এটা কিন্তু আমরা অলরেডি জানি। এরপরে আমরা দেখছিলাম যে পার্সেন্টেজ, তাই না? পার্সেন্টেজ দেখছিলাম আমরা। পার্সেন্টেজ কি করে? দেখা যাচ্ছে যে মানে এই যে এইখানে মানে ব্যাপারটা যেটা হবে, যেইটার মধ্যে আমরা পার্সেন্টেজ দিব সেইটা কাজ করবে অ্যাকচুয়ালি প্যারেন্ট যে এলিমেন্ট থাকবে সেটার উপরে বেস করে। বুঝাইতে পারছি? এখানে 100% মানে কি, এই যে বডিটা এটা পুরাটা, যার কারণে কিন্তু মানে এই যে ডিপ, এই ডিপের প্যারেন্ট কি, এই ডিপের প্যারেন্ট হচ্ছে কিন্তু বডি, যার কারণে বডি 100% ফুল, সেও 100%। এখানে কিন্তু এই যে বডির মার্জিন আছে, ঠিক আছে, যার কারণে কিন্তু সেটাকে সে টপকাই যাইতে পারেনি, সেটার ভিতরেই আছে। বুঝাইতে পারছি? এখন আমরা জানি যে বডির কিন্তু সবসময় হাইট 0 থাকে। আমরা যদি হাইট 100% দেই তাহলে দেখবো যে হারাই যাবে, কারণ পার্সেন্টেজ বেস করে কিসের উপরে? রিলেটিভ যে ডিপ থাকবে মানে প্যারেন্ট যে এলিমেন্ট থাকবে সেটার উপরে। কিন্তু প্যারেন্ট যে এলিমেন্ট এই যে এইটারে কি নাই, হাইট নাই, যার কারণে যে এলিমেন্টে আমরা পার্সেন্টেজ দিচ্ছি সেটা তো পাচ্ছে না, কারণ প্যারেন্টের হাইট 0। আমি যদি প্যারেন্ট মানে এই বডিকে যদি আমি হাইট দিই 200 পিক্সেল, তাহলে এখন সে 100% কত পাচ্ছে? 200 পিক্সেল। ব্যাপারটা বুঝাইতে পারছি? আরো কনসেপ্টটা ক্লিয়ার করি। এখন 100% মানে কিন্তু এটা ফুল, কিন্তু সাপোজ আমি এটাকে একটা এরিয়া ডিপের মধ্যে নিলাম, যে ডিপ ক্লাস এরিয়া, এটার নাম দিয়ে কি দিলাম? এরিয়া। এখানে দিয়ে দিলাম। এখন কিন্তু সে বডির ভিতরে নাই, বাইরে আছে, এরিয়ার ভিতরে আছে। এরিয়াও কিন্তু 100%, কারণ ডিপ মানে আমরা জানি কি, ডিসপ্লে ব্লক, মানে যা পাবে পুরোটাই নেবে। এখন এরিয়াটাকে যদি আমরা লিমিট করে দিই, লিমিট বলতে একটা ফিক্সড উইড হাইট দিয়ে দিই, তাহলে কি হয়? এরিয়া, এখানে আমি বললাম যে উইড হচ্ছে 500 পিক্সেল। এখন রিলোড দিই তো, এই যে এটা 500 পিক্সেল করছি না, নিচের বক্স কত আছে? 100% আছে, কিন্তু এটা কি হয়ে গেছে? 500 পিক্সেলের ভিতরে হয়ে গেছে। কি বুঝাইতে পারছি? এখন কিন্তু বডি 100% থাকলো কি থাকলো না, এটা কিন্তু কোনো ভ্যালু নেই। তার প্যারেন্ট হচ্ছে এখন এরিয়া, এরিয়া যতটুকু থাকবে সেটার উপর সে বেস করে কাজ করবে। এখন যদি আমি এটাকে 50% করি, এখন আমি যদি এটাকে 50% করি, তাহলে কিন্তু এখন সে 50% পাবে এরিয়ার 50%। বোঝা গেছে? তাহলে পিক্সেলটা হচ্ছে ফিক্সড, অলওয়েজ ফিক্সড, যাই কিছু হোক না কেন সে তার স্পেস ঠিকঠাক মতো নেবে। পার্সেন্টেজ বেস করে কিসের উপরে? প্যারেন্ট যে এলিমেন্ট থাকবে সেটার উপরে বেস করে, প্যারেন্টের যে হাইট উইডথ থাকবে সেটার উপরে।
এখন এইখানে আমরা হাইট দিছিলাম 400 পিক্সেল, এখানে দিলাম কত 500। ওকে, আর এইখানে এখন আমরা বললাম যে 50%। এখন কিন্তু এই যে এটার হাইট ফিক্সড আছে, এটা কিন্তু হাইট কত পাবে 50% ঠিকঠাক মতোই পাবে। এই যে 50% পেয়েছি। আমরা যদি এখানে খেয়াল করি এরিয়ার হাইট হচ্ছে এই যে এতটুকু, এটার 50% ওই যে রেড বক্সটা পাইছে। বুঝাইতে পারছি? পার্সেন্টেজ সবসময় কাজ করবে, প্যারেন্ট যে এলিমেন্ট থাকবে সেই প্যারেন্ট এলিমেন্টের উইথ হাইট বা আমরা যেটাতেই দিই না কেন সেটার উপর বেস করে এটা পাবে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের সিএসএস এ আরো কিছু প্রপার্টি আছে, যেমন হচ্ছে ইএম আর ইএম, ঠিক আছে, এরপর হচ্ছে ভিডাব্লিউ, ঠিক আছে, ভিএইচ, ঠিক আছে, এরপর হচ্ছে ভিমিন, ভিম্যাক্স, এরকম কিছু প্রপার্টি আছে, ইউনিট আছে, ঠিক আছে। এই ইউনিটগুলো আসলে কিভাবে কার সাপেক্ষে কাজ করে এগুলা নিয়ে এখন আমরা আলোচনা করব। আচ্ছা, তো প্রথমে আমরা ইএম দিয়ে শুরু করি। এই যে আমরা ইএম আর ইএম এই দুইটা যে ইউনিট আছে এগুলা বেস করে অ্যাকচুয়ালি ফন্ট সাইজের উপরে, ঠিক আছে। আমরা যে প্যারেন্ট এলিমেন্টের ফন্ট সাইজ দিব সেটার উপরে বেস করে আমরা এই মানে ইএম এবং আরইএম নিয়ে কাজ করতে পারবো। কিভাবে? সাপোজ এই যে বক্স, এখানে আমি দিলাম কি কোডারেটি সলিউশন। তো এইখানে যে ফন্ট সাইজটা আসছে এই ফন্ট সাইজটা কিন্তু ব্রাউজারের মধ্যে বাই ডিফল্ট সেট করে দেওয়া থাকে। প্রত্যেকটা ব্রাউজারের ভিতরে ডিফল্ট ফন্ট সাইজ একটা ওয়েব পেজের কত হবে সেটা কিন্তু বলে দেওয়া থাকে। বাট আমরা কিন্তু চাইলে এই জিনিসটাকে অ্যাসাইন করে দিতে পারবো। যখন আমরা আমাদের পেজগুলোকে ডিজাইন করব তখন আমরা বলে দিতে পারবো যে ডিফল্ট ফন্ট সাইজ, বডিতে আমরা যেটা বলে দিব ডিফল্ট সবগুলা ফন্টের ফন্ট সাইজ সেইটা আসবে। আমরা যদি এই যে ব্রাউজারে সেটিংসে যাই, সেটিংসে গিয়ে এইখানে এই যে দেখি ফন্টস, কি ফন্টস, ডিফল্ট একটা ফন্টও দিয়ে দেওয়া আছে টাইমস নিউ রোমান, এবং এইটার ফন্ট সাইজ কত 16 পিক্সেল। আমি যদি এটাকে 20 পিক্সেল করি তাহলে এখানে এসে দেখবো যে এটারও ফন্ট সাইজ কি হয়ে গেছে, এই যে 20 পিক্সেল হয়ে গেছে। বুঝাইতে পারছি? তো ব্রাউজারে বাই ডিফল্ট ফন্ট সাইজ কত দেওয়া থাকে 16 পিক্সেল দিয়ে দেওয়া থাকে। আচ্ছা, 16 পিক্সেল বাই ডিফল্ট দিয়ে দেওয়া থাকে। এটা কিন্তু আমরা চাইলে ব্রাউজারে এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এইটা আসলে আমাদের কখনো মানে চেঞ্জ করার প্রয়োজন নাই, ঠিক আছে। মানে এইটা যা আছে তাই থাকবে, এটা আমাদের কখনো চেঞ্জ করতে হবে না। আমাদের এখন দেখতে হবে আমরা ওয়েব পেজে কিভাবে এটাকে ম্যানেজ করতে পারি। বাট আমি সেখানে দেখাইলাম যে ডিফল্ট ফন্ট সাইজ কত 16 পিক্সেল, এটা কিন্তু আমাদের লাগবে। তাহলে আমি এখানে লিখে রাখলাম যে ডিফল্ট ফন্ট সাইজ 16 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, এটা এখন গেল। এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে এই যে রেড বক্স, এটার আমরা এখন ফন্ট সাইজ দিব 2em, কি দিলাম 2em। এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখবো যে এটা বড় হয়ে গেছে। এখন এইখানে আমরা সেম ভাবে ফন্ট, আচ্ছা এখানে অন করে দিলাম, অন করে দিলে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। 2 করে দিলে একবারে ডাবল হয়ে যাচ্ছে না। এখন আমরা দেখি যে আসলে ফন্ট সাইজ কত পাচ্ছে। ফন্ট সাইজ ওইখানে 16 ছিল, তাহলে 16 উপরে যদি আমরা 2x করি তাহলে কি 32 পিক্সেল। এখন আমরা এই যে এটা কেটে দিলাম, দিয়ে এটাকে আমরা কম বেশি করতেছি। ফন্ট সাইজ কি এই যে 32 পিক্সেল পাচ্ছে না,
এটা দিলেও কিন্তু সেম টাইপ আছে। তার মানে হচ্ছে এই যে যদি কখনো কোথাও ফন্ট সাইজ সেট করা না থাকে, প্যারেন্ট ডিপে ফন্ট সাইজ সেট করা না থাকে, তাহলে এটা আমাদের ফন্ট সাইজটা ইএম এর ফন্ট সাইজটা কোথা থেকে পাবে? এটা পাবে ওই যে ডিফল্ট 16 পিক্সেল ফন্ট সাইজ সেট করা সেটা থেকে পাবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা 1em দেই তাহলে ফন্ট সাইজ কত হবে? 16 পিক্সেল। যদি 2em দেই তাহলে ফন্ট সাইজ কত হবে? 32 পিক্সেল। এখন যদি আমরা এই যে এরিয়া যেটা আছে, এই এরিয়াটাতে যদি আমরা ফন্ট সাইজ এইখানে দিলাম 16 পিক্সেল, ওইখানে 2em করা আছে, কোনো চেঞ্জ আসছে? আসে না। এটা এখন আর ফন্ট সাইজটাকে বাড়াই দিলাম, দিয়ে করে দিলাম যে 20 পিক্সেল, আরো বড় হয়ে গেছে না? তার মানে এটা কিন্তু ফন্ট সাইজ এখন 40 পিক্সেল কিনা সেটা আমরা চেক করি। বক্স ফন্ট সাইজ হচ্ছে ফন্ট সাইজ 40 পিক্সেল। ঠিক আছে, তার মানে ইএমটা অ্যাকচুয়ালি কাজ করে প্যারেন্ট যে ডিপ থাকবে সেটার যদি ফন্ট সাইজ সেট করা থাকে তাহলে সেটা ইকুয়ালে হবে 1em। কনসেপ্ট ক্লিয়ার? এখানে যদি আমি ফন্ট সাইজ 10 পিক্সেল দেই তাহলে 2em মানে কি? 20 পিক্সেল। এই যে কনসেপ্টটা ক্লিয়ার? আর এটা যদি আমরা দেখা যাচ্ছে যে সরাসরি যদি বডিতে দিয়ে রাখি তাহলে কি ডিফল্ট বডি থেকে আমাদের কিন্তু এই ফন্ট সাইজটা পাবে। ঠিক আছে, না বডিতে আমরা একটা ফন্ট সাইজ ফিক্স করে দিলাম, এরপরে আমরা যত জায়গায় এখানে ইউজ করব ওই অনুযায়ী কিন্তু আমাদের ফন্ট সাইজটা পাবে। ইএমএল কনসেপ্টটা ক্লিয়ার? এটাও কিন্তু রিলেটিভ, মানে প্যারেন্ট যেটা থাকবে সেটার উপর বেস করে সে সেই ভ্যালুটা কাউন্ট করে দেখাবে। কনসেপ্ট ক্লিয়ার? এখন আরেকটা আছে সেটা হচ্ছে আরইএম। ঠিক আছে, র্যাম। তো এটা যদি আমরা 2 দেই তাহলে কিন্তু এখন কিন্তু একটু আগে মানে ইএম দিয়ে যে বড়টা ছিল সেটা কিন্তু আর নাই, আছে? নাই। তো আমরা আমাদের তাহলে কিন্তু এই যে বডির যে ফন্ট সাইজ দেওয়া আছে সেটাও কিন্তু কাজ করতেছে না। এখানে এটা কিন্তু বড় হয়ে গেছে। এখানে যদি আমরা 3 দেই তাহলে দেখবো যে আরো বড় হয়ে গেছে। ঘটনা হচ্ছে যে আমরা যদি এই যে HTML দেখি তাহলে কিন্তু আমাদের বডি কিন্তু এখানে, এরপরে হেড আছে সবার শুরু একটা পেজের কি HTML দিয়ে। এই যে দেখতেছি HTMLটা কিন্তু বডিরও বাহিরে একটা জিনিস, বডিতে কিন্তু এই যে মার্জিন একটা আছে, তারও বাহিরের মানে প্যারেন্ট হচ্ছে মানে সব থেকে মানে যেখান থেকে শুরু সেটা হচ্ছে HTML। তো এই যে আমাদের আরইএম এই ইউনিটটা বেস করে ফুললি HTML এর উপরে। এখানে যদি আমি এখন ফন্ট সাইজ 10 পিক্সেল দেই তাহলে দেখবো যে এখানে এটা চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ হয়ে গেছে। বুঝাইতে পারছি? এইখানে যদি আমি 16 পিক্সেল দেই তাহলে একটু আগে যেমনটা ছিল তেমনটা থাকবে। এই যে কনসেপ্টটা ক্লিয়ার? এ কিন্তু আবার এইখানে যতগুলা রিলেটিভ থাকবে এগুলার কারো উপর বেস করবে না, শুধুমাত্র HTML এর উপরে যে ফন্ট সাইজটা থাকবে সেটার উপরে বেস করে এটা কাজ করবে। এখানে আমরা যে ফন্ট সাইজ দিব নিচে আমাদের যতগুলাতে যে সেই ফন্ট সাইজ থাকবে সেই অনুযায়ী এটা শো করবে। তাহলে ইএম আমাদের প্যারেন্ট যে ডিপ থাকবে সেটার উপরে, আরইএম আমাদের একবারে পেজের যে প্যারেন্ট HTML সেটার উপরে বেস করে কাজ করে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমরা এই আরইএমটা কেন ইউজ করব? আরইএমটা ইউজ করার মেইন কারণ হচ্ছে যাতে আমরা রেসপন্সিভে ফন্ট সাইজটাকে খুব সহজে ম্যানেজ করতে পারি। রেসপন্সিভে হয়তো আমাদের ফুল ওয়েবসাইটের ফন্ট সাইজ কমানো অথবা বাড়ানোর প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এইখানে যদি একটা ফন্ট সাইজ বাড়াই দেই বা কমাই দিই তাহলে কি হচ্ছে সব জায়গায় কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি? এখন এই যে ফন্ট সাইজটা এটাকে ফিক্স না রেখে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে ফেলা। পার্সেন্টেজে কনভার্ট করে ফেলা। যেমন ধরো যদি এখানে ফন্ট সাইজ 10 পিক্সেল হতো তাহলে কিন্তু 2em মানে কিন্তু আমি সহজে বুঝে যাচ্ছি এটা হচ্ছে 20 পিক্সেল। কিন্তু 16 পিক্সেল যদি এখানে থাকে তাহলে 2em দিলে 32 পিক্সেল হচ্ছে। 10 পিক্সেল বাইর করাটা কিন্তু টাফ, হিসাব করাটা কঠিন হয়ে যাবে না? কঠিন হয়ে যাবে। তো এই কারণে যদি আমরা এটাকে 10 পিক্সেল ধরি, ধরে যদি আমরা বাকিগুলাকে মিলাই, এখন যদি আমার এখানে এই বক্সের ভিতরে 16 পিক্সেল দরকার হয়
তাহলে কিন্তু আমি এখানে এইভাবে বলতে পারবো যে 1.6, তাহলে এটা 16 পিক্সেল। ব্যাপারটা বোঝা গেছে? এই কারণে এটাকে আমাদের 10 পিক্সেল রাখতে হবে, ঠিক আছে? এখন এটার আমরা 10 পিক্সেল যদি রাখি, তাহলে দেখা যাচ্ছে নর্মাল যদি আমাদের কোনো ফন্ট থাকে, নর্মাল যে ফন্ট সাইজ থাকবে এটাও কিন্তু এই যে ছোট হয়ে যাবে, এই যে দেখাই যায় না কিন্তু। তো এই যে নর্মাল টেক্সটটা এটাও যাতে নর্মালি শো করে, এই কারণে দেখা যাচ্ছে যে আমরা বডিতে ফন্ট সাইজটাকে চেঞ্জ করে দেবো 1.6 rem। তাহলে কি হবে, আমাদের বডি ফন্ট সাইজটা ঠিক থাকবে। এই যে বুঝাইতে পারছি? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করবো কিভাবে? পার্সেন্টেজে কনভার্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, এটাকে 16 দিয়ে ভাগ করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি 10কে ভাগ করি 16 দিয়ে, তাহলে এই যে 0.625 আসতেছে। এখন পার্সেন্টেজ যেহেতু করবো, তাহলে আমরা এখানে গুণ করব কত দিয়ে? 100 দিয়ে। তাহলে কিন্তু আমাদের পার্সেন্টেজ আসতেছে কত? এটা। তাহলে এখানে যদি আমি এটাকে বসাই দিই, দিয়ে যদি পার্সেন্টেজ দেই, 100% এর ভিতরে কিন্তু এত পার্সেন্ট পাচ্ছে। এখন যদি আমি রিলোড দিই, তাহলে দেখবো যে কোনো চেঞ্জ নেই। বুঝাইতে পারছি? এখন যদি আমার এখানে বাড়ানোর প্রয়োজন হয়, তাহলে আমি এখানে যদি দেখা যাচ্ছে যে 70% দিই, তাহলে কিন্তু আমার এখানে ফন্ট সাইজও বাড়ে যাবে। এই যে ফন্ট সাইজ বাড়ে গেছে। কি বুঝাইতে পারছি? তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে নিব। এখন কিন্তু আমাদের এই পার্সেন্টেজ মানেই হচ্ছে এটা আমাদের 10 পিক্সেল ফন্ট সাইজ, ঠিক আছে? 10 পিক্সেল দেব সেটাকে কনভার্ট করে নেব। হ্যাঁ, 16 পিক্সেল দিয়ে আমাদের ভাগ করে নিতে হবে, কারণ ডিফল্ট ফন্ট সাইজ 16। এর নিচে তো পেজের ফন্ট সাইজ করা যাবে না, নাহলে চোখেই দেখা যাবে না। তো যার কারণে আমরা কি করলাম, এটাকে 10 পিক্সেল ধরে 16 দিয়ে ভাগ করে নিলাম, যাতে কি হয়, এটা আমাদের 10 পিক্সেল হিসেবে কাউন্ট হয়। তাহলে অন র্যাম মানে কি 10 পিক্সেল ফন্ট সাইজ। এখন সেটার উপর বেস করে আমরা দেখা যাচ্ছে যে এইখানে আমাদের যত ফন্ট সাইজ দরকার সেটা আমরা ইজিলি কনভার্ট করে দিতে পারবো। যদি সরাসরি 16 পিক্সেল থাকতো, তাহলে কিন্তু এটা আমাদের খুব অসুবিধার একটা কারণ হতো। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে হচ্ছে VWVH। তো সম্ভবত ওই বিভিন্ন ওয়েবসাইটে আমাদের এরকম প্রয়োজন হয় যে আমার যে ওয়েব পেজটা থাকবে, ব্যানারটা থাকবে, সেটা ফুল স্ক্রিন শো করবে। মানে পেজের মধ্যে ঢুকলেই আগে ব্যানার যেটা থাকবে সেটা আমার ফুল স্ক্রিন শো করবে। হয়তো আমি প্যাডিং ট্যাডিং সব মিলাই আমার এই স্ক্রিনটা আমি ঠিকঠাক মতো করে দিলাম, কিন্তু এরকম তো হাজারটা ডিভাইস আছে, সেগুলো যদি স্ক্রিন একটু কম বেশি হয়, তাহলে কিন্তু নিচে হয়তো স্পেস আসবে, কতগুলাতে আবার দেখা যাচ্ছে স্ক্রল চলে আসবে, পুরোটা দেখা যাবে না, এই ধরনের সমস্যা হবে। তো এই ধরনের সমস্যার জন্য আমাদের দেখা যাচ্ছে যে VH এবং VW ইউনিট আছে। ভিতে হচ্ছে ভিউ পোর্ট, ডাব্লিউতে হচ্ছে উইডথ, আর এই এইচতে হচ্ছে হাইট। ভিউ পোর্ট বলতে বোঝায় যে আমাদের এই পেজটা যতটুকু সরাসরি ভিজিবল হচ্ছে। বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা এটাকে, আচ্ছা এটা থাক, সমস্যা নেই। আমরা চাচ্ছি যে আমাদের এরিয়াটা উঠাই দেয়। এই যে প্রথম যে বক্সটা আছে, এই বক্সটা আমাদের ফুল স্ক্রিন পেজের মধ্যে হয়ে থাকবে, ফুল স্ক্রিন হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হওয়ার কারণ কি? কারণ আমরা হচ্ছে এই যে পার্সেন্টেজ দিয়ে করছি, কিন্তু এ তো আর পার্সেন্টেজ কাজ করবে না, কারণ হচ্ছে এইখানে কিন্তু এটা নাই, প্যারেন্টের কোনো কিছুই নাই। আচ্ছা, আমরা মার্জিন 0 করে নিলাম, জাস্ট এতটুকুই। এখন এই যে এরিয়া, এটা তো আমার লাগতেছে না। এই যে বক্স, এই যে বক্স, এখন আমি কত করব, উইডথ করব 100%। তাহলে দেখবো যে এই যে 100% হয়ে গেছে, ঠিক আছে? আর এই যে হাইট যেটা থাকবে, এখানে বলে দিলাম যে 100 VH, মানে ভিউপোর্ট হাইটটা কি হবে, 100 হবে, মানে 100% হয়ে যাবে। যতটুকু শো করতেছে ততটুকু। এই যে দেখো, এটা আমি বাড়াচ্ছি, এই যে বাড়তেছে, আমার এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। এই যে আমি যতই ছোট স্ক্রিন বড় স্ক্রিন করি না কেন, আমার কিন্তু অলওয়েজ এটা কি থাকতেছে, 100% থাকতেছে।
ঠিক আছে, এর নিচে যদি কোনো টেক্সট থাকে তাহলে কিন্তু ওইটা শো করবে এইটার পরে, এই যে এই সেকশনটা আগে ফুল শো করবে, তারপরে এটা শো করবে। আর এই টেক্সটটাকে আমরা সেন্টারে নিয়ে আসি। তো এই টেক্সট সেন্টারে নিয়ে আসার জন্য আচ্ছা আমরা কালার এখানে দেখা যাচ্ছে যে হোয়াইট করে দিলাম, আর টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা এখন দেখা যাচ্ছে যে আমাদের সরাসরি মানে সবকিছু থেকে এটাকে সেন্টার মানে মিডিলে সেন্টার করার জন্য আমাদের এটাকে দেখা যাচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। ডিসপ্লে ফ্লেক্স আচ্ছা জাস্টিফাই দিয়ে দিতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এই যে। তাহলে অলওয়েজ আমরা যে স্ক্রিনে যাই না কেন এটা কি থাকবে, 100% শো করবে, আর এটা সেন্টারে থাকবে। বুঝে যেতে পারছি? এই জিনিসটা বোঝা গেছে সবার? আচ্ছা এখন কথা হচ্ছে 100 VH মানে হচ্ছে আমার ভিউপোর্ট যতটুকু থাকতেছে ততটুকু কিন্তু 100% হচ্ছে। এখানে যদি আমি 50% করে দেই, 50% করে দেই, তাহলে দেখবো যে এই যে আমার এইটা 100% এর 50% যতটুকু ততটুকু কিন্তু এটা পাচ্ছে। এবার হচ্ছে উইডও আমরা সেম করতে পারবো যে 100 VW সেম ফুল। এটাও যদি আমরা এখানে 50 করে দেই তাহলে দেখবো যে এই যে আমার স্ক্রিনের অর্ধেক জায়গা সে নিয়ে নিচ্ছে। তো আমাদের এখানে ভি উইডটা মানে ভিডব্লিউটা কখনো খুব একটা ইউজ হবে না, কারণ হচ্ছে এটা আমরা পার্সেন্টেজ উইডের পার্সেন্টেজ দিয়ে আমরা সব সময় করবো আর কি। আমাদের এখানে মেইন কাজ হচ্ছে শুধুমাত্র এই যে ভি এইচ যেটা, ঠিক আছে, যে অনেক সময় দেখা যাচ্ছে পেজের ব্যানারটা আমাদের ফুল স্ক্রিন থাকতে হবে, মানে যেই ডিভাইসেই যাক, মোবাইলে হোক, ডেস্কটপে হোক, ল্যাপটপে হোক, ট্যাবে হোক, যেখানেই যাক, আমাদের এই যে ব্যানারটা এটা কি হবে 100% শো করবে স্ক্রিন, ঠিক আছে। তখন আমাদের এটাকে 100 VH করতে হবে, অথবা স্ক্রিন অনুযায়ী যদি কখনো কোনো জায়গায় আবার কমাতে হয় যে হ্যাঁ এটা 100% শো করবে কিন্তু এর নিচে দেখা যাচ্ছে যে সেকশনটা আছে সেটা শুধু টাইটেলটা শো করবে, তাহলে আমরা জানি ক্যালকুলেশন করতে পারি আমরা, তাহলে ওই টাইটেলের জায়গাটা যদি আমরা 100% থেকে মাইনাস করে এখানে বসাই দিই তাহলে কি হবে আমাদের মানে ওই ব্যানার প্লাস নিচের সেকশন সবকিছু ঠিকঠাক মতো শো করবে। আমি কি বুঝাইতে পারছি? এই জিনিসটা আমাদের লাগে। তো এইখানে আমাদের মানে ভিমিন ভিম্যাক্স বলতে একটা ব্যাপার আছে। আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে ভিমিন মানে হচ্ছে মিনিমাম ভিউ পোর্ট। এখন মিনিমাম ভিউ এখানে কতটুকু হচ্ছে এইখানে দেখা যাচ্ছে, সেটারও আমি আবার কত নিছি 50 নিছি, আমি 100 নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা তাহলে তো আবার ফুলে থাকবে, এটাতে বুঝবা কেমন? আচ্ছা 50 এ থাকবে। এইখানে যেটা হচ্ছে আমার এখানে হাইটটা যতটুকু থাকতেছে, এই যে হাইটটা, উইডটা কিন্তু না, উইড কিন্তু যা পাওয়ার কিন্তু পাইছে, ঠিক আছে, এই যে মিনিমাম কিন্তু একটা পাচ্ছে, এটা কিন্তু বেস করে অ্যাকচুয়ালি হাইটের উপরে। এই যে হাইট যতটুকু পাইছে এই হাইটের কত নিয়েছে 50% নিয়ে নিছে। 50% নিয়ে যখন এই যে হাইটটা কমতেছে, এই দেখো এটা কিন্তু কমতেছে, তাহলে ভি মিনটা হচ্ছে হাইট যতটুকু পাবে সেই হাইটটাই সে মিনিমাম হিসাবে ধরে নেবে, মানে ওইটা পাবেই। বুঝাইতে পারছি যে হাইট কমাচ্ছে ওটা কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা এরপরে হচ্ছে ভি ম্যাক্স, এইটা আবার যেটা হচ্ছে আমাদের এইখানে হাইটের জন্য এটা কমতেছে, এটা কিন্তু কমতেছে। এখন এই যে আমি যদি উইড কমাই তাহলে দেখো এটা কমে যাচ্ছে,
ঠিক আছে? তো এটা যেটা করবে সেটা হচ্ছে স্ক্রিন যতটুকু আছে সেটা মিনিমাম 50% নিবে এবং এর নিচে যদি আসে তাহলে কিন্তু এই যে স্ক্রল তৈরি করবে। তার মানে ম্যাক্স যখন আমরা ইউজ করব তখন স্ক্রিন যতটুকু থাকবে সেই অনুযায়ী ম্যাক্স পাবে এবং যেটা দিব সেটার জায়গা যদি না হয় তাহলে নিচে কিন্তু স্ক্রল তৈরি হবে। বুঝাইতে পারছি? তো ভি মিন ভি ম্যাক্স আমাদের খুব একটা ইউজ হয় না, আমাদের এখানে উইডের ক্ষেত্রে সবসময় পার্সেন্টেজে ইউজ হবে, আর আমাদের এখানে হাইটের ক্ষেত্রে হয়তো 100 ভিএস হতে পারে অথবা একটু কম হতে পারে, সেটা হচ্ছে এই সেকশনগুলোকে ফুল স্ক্রিন করার জন্য। আমি কি বুঝাইতে পারছি? এই যে কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের সিএসএস এর ইউনিটগুলা যেগুলা সচরাচর আমরা সব সময় ইউজ করব, ঠিক আছে? এখন আমরা দেখব যে মানে সিএসএস এ আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে পারি এবং সেগুলাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। আমাদের একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে দেখা যাচ্ছে সেম টাইপের একটা জিনিস আমাদের বারবার ইউজ হয়। যেমন একটা ওয়েব পেজের মধ্যে কালার থাকে তিনটা, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, আদার্স। বাটনের স্টাইল আবার দেখা যাচ্ছে যে বাটন আমাদের স্টাইল সেম থাকতে পারে, ঠিক আছে? বর্ডার স্টাইল সেম থাকতে পারে। এরকম দেখা যাচ্ছে বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলা সব সময়ের জন্য কি থাকে, সেম থাকে। তো এই জিনিসগুলোকে আমরা ভেরিয়েবল আকারে ইউজ করতে হবে। ভেরিয়েবল কি, জাস্ট ওইটার মধ্যে আমরা অ্যাসাইন করে দিব যে হ্যাঁ কালার অন ইকুয়াল রেড। তো যখনই আমার যে কোনো জায়গায় কালার রেডের দরকার হচ্ছে আমি কালার অন লিখে দিচ্ছি, তাহলে আমার যদি কখনো আবার এটাকে চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমি এক জায়গায় যদি চেঞ্জ করি তাহলে আমার ফুল ওয়েবসাইটে চেঞ্জ হয়ে যাবে। বুঝাইতে পারছি? এইখানে এই যে HTML যে আমরা নিছি, ঠিক আছে? এই যে HTML এখানে যেমন এটা আছে, CSS এরও রুট বলতে একটা জিনিস আছে। কি আছে? রুট বলতে একটা জিনিস আছে, সেটাকে লিখতে হয় এইভাবে, রুট। এই রুটের ভিতরে আমরা দেখা যাচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। বুঝাইতে পারছি? আচ্ছা, তো আমি এখানে দেখা যাচ্ছে যে ভেরিয়েবল দিলাম, সাপোজ কালার অন দিতে পারি, ঠিক আছে? সিএসএস এর মানে প্রপার্টি যেভাবে আমরা লিখি সেভাবে আমরা এগুলাকে লিখতে পারবো। সাপোজ কালার অন, আমরা এখানে দিলাম কালার অন ইকুয়াল হচ্ছে টমেটো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কালার অন। ওকে, আর এটাকে যখন আমরা ইউজ করব এইখানে আমরা তখন দেখা যাচ্ছে ভার নামে একটা কি পাবো, মানে ফাংশন পাবো। সেটার ভিতরে যে আমার কিন্তু এই যে কালার অন চলে আসছে, এটা আমি যদি পিক করি তাহলে দেখা যাচ্ছে যে আমার কালার অন ইকুয়াল আমার কিন্তু এইটা পাবে। এখন যদি আমি এখানে এটা দিয়ে দিই, রিলোড দেই, তাহলে দেখবো আমার এই যে এখানে বক্সের কালার আমার এই ভেরিয়েবল থেকে পাচ্ছে এবং এটা এখানে কি আছে সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। বুঝাইতে পারছি? এখন আমার এখানে দেখা যাচ্ছে যে এই যে টেক্সট, এটার কালারও সেম দেওয়া দরকার, ঠিক আছে? পি এর আমি কালার দিব যে ওই যে আমি যে কালারটা নিছি সেইটাই দিব। তাহলে আমি এখানে যদি কালার দিই, ঠিক আছে, ভার লিখে দেই, কালার অন দিয়ে দেই, তাহলে দেখবো যে আমার এইখানে নিচে যে টেক্সট গুলো আছে না, টেক্সট গুলোর কালারও সেম হয়ে যাবে। এই যে টেক্সটের কালার সেম হয়ে গেছে। এখন আমার দেখো একই জিনিস আমি কিন্তু দুই জায়গায় ইউজ করতাম আগে, এখানেও কালার কোড দিতাম, এখানেও কালার কোড দিতাম। একটা যদি চেঞ্জ করতে হয় তাও মানে সেম যদি আমি দুইটা কালার চেঞ্জ করি তাহলে এখানেও চেঞ্জ করতে হচ্ছে, এখানেও চেঞ্জ করতে হচ্ছে। আমার ওয়েবসাইটে যদি 100 জায়গায় সেম কালার ইউজ হয় 100 বার আমাকে এটা চেঞ্জ করতে হচ্ছে। যেহেতু কালার আমি সেম রাখবো, একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু 2টা থেকে 3টা কালার সবসময় ইউজ হয়। এখন আমি যদি এই কালারটা এইখানে একবার চেঞ্জ করে দেই, এইখানে আমি এটাকে এই কালার করে দিলাম, এই কালার চেঞ্জ করে দিলাম, আমার এইখানে সব জায়গায় এখন চেঞ্জ হয়ে যাবে। রিলোড দেই, এই যে এখানেও চেঞ্জ হয়ে গেছে, এখানেও চেঞ্জ হয়ে গেছে। ব্যাপারটা বুঝাইতে পারছি? তাহলে কাজটা আমার ইজি হয়ে গেল না? সাপোজ আমার হেডিং এর জন্য আমি একটা ফন্ট সাইজ নিচ্ছি, ঠিক আছে? সাপোজ হেডিং অন স্টাইল, আমি জাস্ট এভাবেই লিখলাম, মানে হেডিং অন কালার্স অথবা ফন্ট সাইজ, আমাদের হেডিং ফন্ট সাইজ এভাবে লিখলাম। আমার হেডিং ফন্ট সাইজ দেখা যাচ্ছে আমার 30 পিক্সেল। বুঝাইতে পারছি?
এখন এই হেডিং ফন্ট সাইজটা আমার দেখা যাচ্ছে ওয়েবসাইটের মধ্যে আমার কতগুলো হেডিং থাকতে পারে, সাপোজ সেকশন হেডিং অনেকগুলো থাকতে পারে। তো আমি যদি সেই জায়গাগুলোতে শুধু ফন্ট সাইজ এটা দিয়ে যদি আমি এখানে ভার দিয়ে যদি আমার এই যে ফন্ট সাইজ এটাকে যদি আমি ইউজ করি, তাহলে কিন্তু আমার ফন্ট সাইজ কিন্তু এখান থেকে কন্ট্রোল হচ্ছে। ঠিক সেম ভাবে এই ফন্ট সাইজটা যদি আমি এখানে ইউজ করি, যে ফন্ট সাইজ ইকুয়াল ভার হেডিং ফন্ট সাইজ, রিলোড দেই, তাহলে দেখবো যে কোনটাতে দিছি। ও আচ্ছা, এখানে ফন্ট সাইজ নিচে আছে একটা, তো আমি নিচে দিলাম যাতে আগেরটা ওভাররাইট হয়, মানে এটা যাতে ওভাররাইট হয়। রিলোড দেই, এই যে ফন্ট সাইজ বাড়ে গেছে। এখন এই ফন্ট সাইজ আমার দুই জায়গাতেই সেম, এই হেডিং আমার 10 জায়গায় থাকতে পারে। আমার যদি এখানে ফন্ট সাইজটাকে আমি যদি দেখা যাচ্ছে যে এখানে 80 করে দিলাম, চেঞ্জ করতেছি আমি, এই যে দেখো দুই জায়গাতেই আমার চেঞ্জ হয়ে গেছে। ব্যাপারটা মজার না? এখন আমি যখন মোবাইলে যাচ্ছি এই ফন্ট সাইজটাকে আমার ছোট করা দরকার, তাহলে মানে আমার আবার দেখাচ্ছে ধরে ধরে আমার চেঞ্জ করতে হচ্ছে না, কিন্তু আমি এই জিনিসটা একবারই করতে হবে। এখানে আবার আমি বললাম যে মিডিয়া অল এন্ড এখানে বললাম যে ম্যাক্স উইড আমার দেখা যাচ্ছে যে 500 পিক্সেল আমি দিলাম। আর এইখানে আমার দেখা যাচ্ছে যে এই যে এইখানে আমি যেমন রুটটা নিছিলাম না, সেম রুটটা আমি এখানে ঢুকাই দিয়ে আমার কালার চেঞ্জের দরকার না। আচ্ছা, কালারও আমি চেঞ্জ করবো, ধরো কালারটাকে আমি দেখা যাচ্ছে যে গ্রিন করে দিই। হ্যাঁ, এই সাপোজ এই কালারটা আমি করে দিলাম, এই কালারটা করে দিলাম। আর এখানে ফন্ট সাইজ আমার এখন দেখা যাচ্ছে লাগতেছে 20 পিক্সেল করে, 20 পিক্সেল করে। এখন আমি রিলোড দেই, এই যে দেখো আমার এটা বড় আছে, ঠিক আছে। যখন আমি ছোট করতেছি অটোমেটিক ভাবে আমার ফন্ট সাইজও ঠিক হয়ে গেছে, আমার এগুলাও ঠিক হয়েছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? দেখো সেম জিনিসগুলোকে আমরা একবারে চেঞ্জ করে ফেলতে পারতেছি। আমি কিন্তু আর বারবার কোথায় কোথায় কোন ক্লাসে আমি কিভাবে মানে কোনটাতে কত ফন্ট সাইজ দিছি, কোনটাতে কমানো দরকার না, এইগুলা কিন্তু আমার আর চিন্তা করতে হচ্ছে না। সো আমি যদি একবারে ওয়েব পেজের স্ট্রাকচারটা ঠিকঠাক মতো করে নিতে পারি, তাহলে কিন্তু আমার কোনো আর সমস্যাই হবে না। আমি কি বুঝাইতে পারছি? ব্যাপারটা ইজি না? একবারে করে নিলাম। এখন দেখা যাচ্ছে আমার 500-র নিচে আমার দেখা যাচ্ছে 400-তে যাওয়ার পর আবার চেঞ্জ করা দরকার, আমি আবার চেঞ্জ করে দিলাম, সমস্যা কি? এইখানে গিয়ে আমার দরকার হচ্ছে সাপোজ আমি এরকম একটা কালার দিচ্ছি, আর এটা ফন্ট সাইজ তখন আমার দরকার 10 পিক্সেল দিলাম যাতে আরো একটু ছোট দেখে। রিলোড দিই, এটা পাচ্ছে, উপরে গেলে এটা পাচ্ছে, নিচে আসে এই যে এটা পাচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এটাকে বলা হচ্ছে সিএসএস এর ভেরিয়েবল সিস্টেম। আমরা আমাদের ওয়েব পেজের মধ্যে যে কমন জিনিসগুলো বারবার আমাদের ইউজ হবে, সেই জিনিসগুলোকে আমরা এরকম ভেরিয়েবল আকারে তৈরি করে রাখতে পারবো, এবং সেটাকে আমাদের যেখানে দরকার সেখানে আমরা ইউজ করলে এটাকে আমরা একবারেই কন্ট্রোল করতে পারবো। তাহলে আমাদের একটা ওয়েব পেজের মধ্যে 10 বার সেম কালার ইউজ হইলে সেটাকে আমরা একবার চেঞ্জ করে ফেলতে পারতেছি। আমার কিন্তু কোনোভাবে যদি কালারটা চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু আমার 10 জায়গায় কিন্তু খুঁজে বের করে আমাকে চেঞ্জ করতে হচ্ছে না, একবার চেঞ্জ করলে আমার জন্য যথেষ্ট। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে সিএসএস সুডো ক্লাস, ঠিক আছে? আচ্ছা, বানানটা একটু ভিন্ন, আমি এখানে যাই, ঠিক আছে? এটা কি সুডো না পিসুডো বলে? সুডো, সুডোই বলে, পিসুডো বলে না। হ্যাঁ, এর উচ্চারণ হবে। আচ্ছা, তো এইখানে যেটা বলতেছে যে সুডো ক্লাসগুলো যেটা হয়, সিলেক্টর থাকবে, এরপরে ক্লোন থাকবে, তারপরে সুডো ক্লাসের নামটা হবে, এবং আমরা যে প্রপার্টি দিব সেটা ঠিকঠাক মতো কাজ করবে। এখন অ্যাঙ্করের ক্ষেত্রে আমাদের সুডো ক্লাস আছে কি, এই যে ক্লোন লিংক, যদি লিংক হয় তাহলে আমরা সেটা চাইলে কালারটা চেঞ্জ করতে পারবো।
এরপর লিঙ্কে যদি অলরেডি ভিজিটেড হয়, মানে ভিজিট যদি করে ক্লিক করে, তাহলে সেটা কালার আমরা চেঞ্জ করতে পারবো। আর হোভার তো আমরা অলরেডি দেখছি, ঠিক আছে। আরেকটা হচ্ছে সিলেক্টেড কালার, অ্যাক্টিভ। হ্যাঁ, তো এইখানে যদি আমি যাই তাহলে এখানে দেখতে পাবো যে এই যে এইখানে যদি আমি হোভার করি একটা কালার আসতেছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ওটা দেখা যাচ্ছে যে ভিজিট হয়ে গেছে, ঠিক আছে। ভিজিটেটের কালার কি দিছে, গ্রিন। আচ্ছা, গ্রিনটা আসছে। এরপর তো হোভার তো দেখলাম, আর হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভটা হচ্ছে যে আমি ক্লিক করে থাকতেছি, যে অ্যাক্টিভ কালার, ঠিক আছে। তো এই জিনিসগুলা আমাদের এখানে শুধুমাত্র হোভারটাই ম্যাক্সিমাম টাইম লাগে, আর এখানে অ্যাক্টিভটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ক্লিক করে থাকবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে হোভার অন এগুলাই বুঝাইছে। আচ্ছা, চাইল্ড এলিমেন্ট, ফার্স্ট চাইল্ড। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এইখানে আমাদের বক্স আছে হচ্ছে 4টা। এখানে বক্স গুলাকে আমি একটু করি, সেটা হচ্ছে যে হাইট পাবে ধরুন যে 300 পিক্সেল, আর উইডথ পাবে এখানে 300 পিক্সেল। একটা থেকে আরেকটা যাতে বোঝা যায় এই কারণে এর কাছে বর্ডার 1 পিক্সেল সলিড এটা দিয়ে দিলাম, যাতে একটু এই যে আছে যে এটা বোঝা যায়। আচ্ছা, ফন্ট সাইজটাকে আমরা এখানে 30 পিক্সেল। আচ্ছা, তার আগে আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে এটার একটা প্যারেন্ট নেই এরিয়া। তো চাইল্ড বের করার জন্য সবসময় হচ্ছে প্যারেন্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো প্যারেন্ট যে কাজটা করে দিবে আমাদেরকে, এর ভিতরে চাইল্ড গুলাকে খুঁজে বের করতে সুবিধা করে দিবে, ঠিক আছে। কারণ এটা সরাসরি এখানে থাকা মানে বডির কিন্তু সবগুলাই কি হবে, চাইল্ড হয়ে যাবে। তো যখন আমরা পাশাপাশি অনেকগুলা সেম মানে পাশাপাশি যখন কোনো একটা মানে এলিমেন্টের ভিতরে পাশাপাশি এলিমেন্ট থাকবে, তখন সেগুলাকে আমরা চাইল্ড ধরে ধরে স্পেসিফিক করতে পারবো। যেমন এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। তো আমরা এখানে এভাবে বলতে পারবো যে ডট বক্স ফার্স্ট চাইল্ড, ঠিক আছে। আমি এইটার দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড রেড করে দিলাম। এখন যদি রিলোড দেই তাহলে দেখবো এই যে প্রথম যে চাইল্ডটা আছে সেইটারে শুধু চেঞ্জ হয়েছে। তার মানে এই জিনিসটা আমার কাজ করতেছে, যে ফার্স্ট চাইল্ড যেটা সেটা আমার কাজ করতেছে। ঠিক সেম ভাবে আমি যদি এখানে বলি যে লাস্ট চাইল্ড, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি দেখা যাচ্ছে যে এখানে ব্লুর মধ্যে দেই, ঠিক আছে। রিলোড দিই, তাহলে এই যে এটা কালারও চেঞ্জ হয়ে গেছে। বুঝাইতে পারছি? তার মানে আমি বারবার বলতেছি এইখানে অবশ্যই এলিমেন্ট গুলাকে পাশাপাশি থাকতে হবে, মানে একটার পর একটা থাকতে পারবে। মানে একটার পর একটা যদি থাকে তাহলেই কিন্তু আমরা এখানে সেই ক্লাসের নামটা দিয়ে ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড ধরতে পারবো। যদি পাশাপাশি না থাকে তাহলে কিন্তু আমরা এভাবে ধরতে পারবো না। এখন কথা হচ্ছে ফার্স্ট চাইল্ড ধরলাম, লাস্ট চাইল্ড ধরলাম, তাই না? কিন্তু মাঝেও কিন্তু আমার দুইটা আছে, এই দুইটাকে আমরা কিভাবে ধরতে পারি? এই যে ফার্স্ট চাইল্ড আমরা দেখলাম, আচ্ছা ফার্স্ট চাইল্ডের পরে আর নাই, ঠিক আছে। না ওটা তো আছে, মানে এখানে এক্সাম্পলে নাই আর কি, আমি সেটা বুঝাচ্ছি যে এখানে কিন্তু ওরা এই জিনিসটা দেয়নি, ঠিক আছে। তো আমি সিরিয়ালি দেখাচ্ছি। সেটা হচ্ছে অ্যাক্টিভ তো আমরা দেখছি, যখন ক্লিক করা হয় তখন অ্যাক্টিভ হয়। চেকড ব্যাপারটা হচ্ছে ইনপুট, আমরা ওই যে চেক দেখছিলাম মনে আছে, যে ইনপুট চেক করা হচ্ছে কিনা, তো ওই যে ইনপুটটা চেক অবস্থায় আছে কিনা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এরপর হচ্ছে আমরা ইনপুট ডিসেবল দেখছিলাম না, ইনপুটের মধ্যে ডিসেবল কিওয়ার্ড ইউজ করা হয়, তাতে কি হয় সেটার মধ্যে কোনো কিছু লেখা যায় না। তো আমরা যদি চাই যে ইনপুট যেটা হচ্ছে ডিসেবল সেটার কালারটা রেড আসবে, অথবা সেটার অপাসিটি কমে যাবে, অথবা সেখানে দেখা যাচ্ছে ক্লিক করা যাবে না,
এই ধরনের কাজ করার জন্য আমরা ডিজেবল এটাকে আমরা করতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে এম3, এম3টা বোঝাচ্ছে পি এম3, পি এলিমেন্টস হ্যাজ নো চিলড্রেন, মানে এইটার ভিতরে যদি কোনো চাইল্ড না থাকে, চিলড্রেন না থাকে, তাহলে আমরা এম3 মানে যদি থাকে তাহলে আমরা সেটাকে চেক করতে পারবো। আমরা যদি এটার এক্সাম্পলটাতে একটু যাই, এখানে পি এম3 হলে ব্যাকগ্রাউন্ড এটা হবে। তো এইখানে আমার দেখা যাচ্ছে এই যে পি যেটা, এই যে প্রথম পিটার ভিতরে কোনো কিছু আছে নাই, তাহলে পি এম3 দেওয়ার কারণে এইটার ভিতরে এই যে আমি হাইট উইড এবং ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, যার কারণে এই যে প্রথমটাতে দেখা যাচ্ছে কোনো কিছু না থাকা সত্ত্বেও সেটার ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। বুঝাইতে পারছি? এটা হচ্ছে এম3 এক্সাম্পল। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানাবল্ড ইনপুট অ্যানাবল। ওই যে আমরা এর আগে ডিজেবল দেখছিলাম, ঠিক সেম ভাবে অ্যানাবল যদি থাকে তাহলে আমরা সেটার আবার সিএসএস চেঞ্জ করতে পারবো। এরপরে এখানে এই যে ফার্স্ট চাইল্ড আমরা দেখলাম, আর এখানে হচ্ছে ফার্স্ট অফ টাইপ, ঠিক আছে, এটা দেখেন। আচ্ছা, এর আগে এনটিএইচ চাইল্ডটা আগে দেখেন, ঠিক আছে, এনটিএইচ চাইল্ডটা হয়ে গেল, এই যে এনটিএইচ চাইল্ড, ঠিক আছে। যেহেতু আমরা ফার্স্ট চাইল্ড দেখছি, লাস্ট চাইল্ড দেখছি, তো ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড আমাদের প্রথম এবং শেষ কিন্তু চাইল্ডটাকে নিয়ে এসে দিচ্ছে। বাট আমরা দেখা যাচ্ছে মাঝখানের চাইল্ডগুলোকে ধরার জন্য আমরা এখানে বলতে পারি যে এনটিএইচ চাইল্ড, এবং এইটার যে ফার্স্ট ব্র্যাকেট থাকবে সেটার ভিতরে বলতে পারি যে 2 মানে হচ্ছে 2 নাম্বারটা, ঠিক আছে। তো এইখানে আমি 2 নাম্বারটা দিলাম। এটা দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করে এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন যদি এখানে রিলোড দেই তাহলে দেখবো যে এই যে 1, এই যে 2 নাম্বারটা আমার চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা দেখাচ্ছি এনটি চাইল্ড আমাদের যতগুলা দরকার ততগুলাতে আমরা এভাবে দিয়ে দিতে পারবো, ঠিক আছে, 2 3 4 5 করে। আমি যদি এখানে দেখা যাচ্ছে যে 3 দিই, এইটার কালার যদি আমি এই যে ব্ল্যাক কালারের মতো দিয়ে দিলাম, রিলোড দেই, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। বুঝাইতে পারছি? তাহলে ফার্স্ট চাইল্ড গেল, লাস্ট চাইল্ড গেল, এনটিএইচ চাইল্ড গুলাকে আমরা ধরতে পারতেছি, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে আমরা চাইলে এগুলাকে জোড় বেজোড় হিসাবেও ধরতে পারবো। আমি যদি এখানে বলি যে এনটিএইচ চাইল্ড ইভেন, তাহলে দেখবো যে বিজোড়টাকে ধরছে। আচ্ছা, এখানে এটাকে সবার নিচে দিতে হবে, কারণ এই যে এই সিএসএসটা আবার ওভাররাইট করতেছে একটা। এবার যদি দেই, এই যে দেখো যে জোড় যেগুলো আছে সবগুলা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি দেখা যাচ্ছে এটাকে আবার সেম ভাবে অড লিখে দিই, তাহলে দেখা যাচ্ছে বিজোড় যেগুলো আছে এইগুলা আমার কালার চেঞ্জ হয়ে যাবে। সাপোজ এটা দিলাম, রিলোড দিই, এই যে, তাহলে আমরা যেভাবে ইচ্ছা আমরা সেভাবে কিন্তু এগুলাকে ধরতে পারতেছি। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমি সিরিয়ালি দেখাই আবার। এনটিএস অফ টাইপ আমি পরে দেখাচ্ছি, এটাও চাইল্ডের মতো। ফোকাস তো আমরা অলরেডি দেখছি, ইনপুটের মধ্যে ক্লিক অবস্থায় যতক্ষণ থাকবে সেটা। হোভার তো আমরা দেখছি, ঠিক আছে। ইন রেঞ্জটা হচ্ছে ইনপুট টাইপের যে রেঞ্জ আছে সেটা যতক্ষণ পর্যন্ত এখানে বলতেছে যে স্পেসিফিক রেঞ্জের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত এইখানে কি হবে সেটা আমরা যে সিএসএস দিব, যেমন কালার চেঞ্জ করতে যাচ্ছি অথবা ওয়ার্নিং দেখাতে যাচ্ছি, সব কিন্তু এখানে করতে পারবো। এরপর হচ্ছে ইনভ্যালিডটা হচ্ছে হয়তো আমরা ইনপুটের কোনো একটা ভ্যালু নিচ্ছি, ঠিক আছে, বাট ওইখানে আমাদের যে রিকোয়ারমেন্টটা দরকার সেটা আমাদের ফুলফিল হচ্ছে না, সেক্ষেত্রে আমরা চাইলে ইনভ্যালিড ধরে আমরা কি করতে পারি, সেটাকে চেঞ্জ করতে পারি। ল্যাঙ্গুয়েজটা তো ল্যাঙ্গুয়েজের জন্য, লাস্ট চাইল্ডটা তো দেখলাম, লাস্ট অফ টাইপ এটা পরে দেখতেছি। লিঙ্ক এটা তো আমরা দেখছি, যদি অ্যাঙ্কর লিঙ্ক হয়, ঠিক আছে। আনভিজিটেড লিঙ্কস, যদি অ্যাঙ্কর আনভিজিটেড লিঙ্কস হয় তাহলে এটাকে সে সিলেক্ট অল করবে। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে নট সিলেক্টর, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের কিভাবে বুঝাবো দাঁড়াও। এইখানে আমি একটা লিঙ্ক তৈরি করি, এই লিস্ট তৈরি করি, ULLI। এই জিনিসটা প্রয়োজন হবে, 5টা লিঙ্ক আছে।
এরকম চলে আসছে, তাই না? তো এইখানে দেখা যাচ্ছে যে আমি এগুলার একটু সিএসএস করি, যেমন এখানে বলতেছি যে রেট, এখন এইখানে দুইটা হয়ে গেছে। আমি এখানে ইউএল এর বর্ডার দিয়ে দিলাম। এখন ঘটনা হচ্ছে এইখানে যে বর্ডারটা পাচ্ছে লাস্টেরটা তো আমার দরকার নেই, তাই না? কারণ আমার শুধু নিচে নিচে থাকবে, লাস্টের দরকার নেই। তাহলে এখানে আমরা এভাবে বলতে পারি যে এলাই লাস্ট চাইল্ড বর্ডার নন। তাহলে কিন্তু কি হচ্ছে, লাস্টের যেটা আইটেম আছে এটা কিন্তু পাচ্ছে না, ঠিক আছে? কিন্তু আমি এই জিনিসটাকে একবারে সরাসরি বলতে পারি যে নট সিলেক্টর, ঠিক আছে? তাহলে আমাদের এইখানে যেইটাতে সিলেক্টরটা দরকার, এইখানে আমরা বলবো যে এই যে এখানে বললাম কি নট, নটের ভিতরে আমি এখানে বলে দিলাম যে লাস্ট চাইল্ড, মানে বর্ডারটা কিন্তু সরাসরি আমি এখানে দিচ্ছি, বাট লাস্ট চাইল্ড যেটা আছে সেটাতে বর্ডার হবে। রিলোড দেই, এই যে বুঝাইতে পারছি? মানে এইখানে বলি আমি এইখানে এল এর মধ্যে বর্ডার দেওয়া মানে কি সবগুলাতে পাবে না? সবগুলাতেই পাচ্ছে। আমি এখানে বলে দিলাম যে নট, নট মানে কোনটাতে পাবে না, আমি এখানে বলে দিলাম যে লাস্ট চাইল্ড যেটা আছে ওইটাতে পাবে না, কিন্তু বাকি যতগুলো আছে সবগুলাতে পাবে। বুঝাইতে পারছি? এখন দেখো যে এটা নেই, লাস্টেরটা নেই, এটা হচ্ছে নট। আমরা চাইলে কোনো একটা সিলেক্টর বলে দিতে পারবো যে ওইখানে ওইটাতে হবে না, কিন্তু বাকি যা আছে সবগুলাতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? নাম দিয়েও দিলেও হবে, হ্যাঁ, তোমার চাইল্ড দিয়ে দিলেও হবে, ইচ্ছা। এটা যেমন লিংক দিয়ে দিছি। আচ্ছা, এখানে অনলি অফ টাইপ চাইল্ড অপশন, এটা হচ্ছে ওই যে ইনপুট টাইপ অপশনাল যেটা আমরা করি, ঠিক আছে? যে কোনোটা অপশনাল কোনোটা হচ্ছে রিকোয়ার্ড, সেটা আমরা চাইলে সিএসএস করতে পারবো। আউট অফ রেঞ্জ, আউট অফ রেঞ্জটা হচ্ছে ওই যে রেঞ্জ, ইনপুট টাইপ যে রেঞ্জ আছে সেটা যে রেঞ্জের ভ্যালু ম্যাক্সিমাম দেওয়া থাকবে সেটার উপরে যদি যায় তাহলে আমরা সেটাকে আমরা চাইলে কালার করতে পারবো। এরপর হচ্ছে রিড অনলি, আমরা ইনপুটে রিড অনলি লিখি, চাইলে আমরা রিড অনলি এভাবে দিয়ে যেটার অ্যাট্রিবিউট রিড অনলি থাকবে সেটার আমরা কি করতে পারবো, স্টাইল আলাদা করে করতে পারবো। তারপর রিড রাইট, ঠিক আছে? রিড রাইট ওই যে আমরা যেটা থেকে করতে পারবো সেটার কথা বলছে এখানে। এরপর হচ্ছে রিকোয়ার্ড, রিকোয়ার্ডটা হচ্ছে ওই যে আমরা ইনপুট টাইপ যে রিকোয়ার্ড দেই তাহলে আমরা চাইলে সেটাকে স্পেসিফিক করে আলাদা সিএসএস করতে পারবো এটা ধরে। আর এখানে রুট, রুট তো আমরা একটু আগে দেখলাম। টার্গেট, টার্গেট হচ্ছে ব্ল্যাঙ্ক, এগুলো তো আমরা দেখছি। ভ্যালিড হচ্ছে ভ্যালিডের জন্য, আর ভিজিটেড হচ্ছে ভিজিটেডের জন্য। বুঝাইতে পারছি? আর আফটার বিফোর ফার্স্ট লেটার ফার্স্ট লাইন সিলেকশন, ঠিক আছে? এই জিনিসটা দেখায়। আচ্ছা, এই মানে সুডো ক্লাসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে সিলেক্টর হিসেবে সবথেকে বেশি ইউজ হয়, ঠিক আছে? তো এইখানে আমাদের দেখার কাজ হচ্ছে ইন্টিজ অফ টাইপ এইটা আছে আর লাস্ট অফ টাইপ এইটা আছে। তো এই দুইটা জিনিস কেমন সেটা হচ্ছে যে লাস্ট চাইল্ড এটা আচ্ছা এটা তো লাস্ট চাইল্ড, লাস্ট অফ টাইপটা আমরা কোথায় দেব?
আচ্ছা, এইখানে হচ্ছে ফার্স্ট অফ টাইপ, লাস্ট অফ টাইপ। তো এইখানে লাস্ট অফ টাইপ এটা কিন্তু কি করতেছে, লাস্টের যে এলিমেন্টটা থাকবে সেটাকেই ধরতেছে। এখন এইখানে আমার, আচ্ছা এইখানে যাই দেখি স্যাম্পল আছে কিনা। লাস্ট অফ টাইপ কিচ্ছু দেয় না, ওটা তো একটা স্যাম্পল। এইখানে 2 আচ্ছা ওটা খুঁজে দেখতেছি, ওটা কই আছে। ব্লু হইছে তো? না না, ব্লু তো হইছে, মানে এইটা দেখা যাচ্ছে আমরা এনডিএ চাইল্ড ধরলে কি প্রথমের দিক থেকে যায় না, 2 3 4 এ হবে, কিন্তু আমরা লাস্টের দিক থেকে 2 নাম্বারটাকে ধরতে যাচ্ছি। এমন তো হতে পারে লাস্ট কোনটা হইছে এটা আমি জানি না, কিন্তু লাস্টে থেকে 2 নাম্বার যেটা আছে এটাকে নিয়ে আমার কাজ করা দরকার। এমন হতে পারে না? হতে পারে, অবশ্যই। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম একটা এলিমেন্ট আছে, আমি দেখাচ্ছি, দেখি এটা আগে শেষ করি। আচ্ছা এগুলা তো মোটামুটি দেখা শেষ, এখানে তেমন কিছু নাই। আচ্ছা ফার্স্ট লেটার তো আমরা বুঝি যে কোন একটা টেক্সটের প্রথম লেটারটা, ফার্স্ট লাইনটা হচ্ছে প্রথম লাইনটা। সিলেকশন হচ্ছে যখন ওই যে টেক্সটগুলোকে সিলেক্ট করা হবে এরকম করে, তখন অ্যাকচুয়ালি কি হবে এটা আমরা দেখা যাচ্ছে যে পিটা আছে না, এটার ক্ষেত্রে ইউজ করি। পি ফার্স্ট লেটার, ঠিক আছে, ফার্স্ট লেটার আমরা এখানে দিলাম যে আপার কেস দিলাম, আর এখানে ফন্ট সাইজ দিলাম 50 পিক্সেল, কালার দিলাম রেড। তাহলে দেখবো প্রথম যে টেক্সটটা থাকবে এই যে এলটা এই যে বড় হাতের হয়ে গেছে, বুঝাইতে পারছি? আচ্ছা সেম ভাবে এখানে ফার্স্ট লাইন, ঠিক আছে, ফার্স্ট লাইন যদি আমরা দিই তাহলে প্রথম লাইনের মধ্যে যে টেক্সটটা থাকবে সেটা আমরা চাইলে ডিজাইন চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে সিলেকশন, ঠিক আছে। পি এর মধ্যে আমরা এখানে দিলাম যে সিলেকশন আমরা চাচ্ছি যে এখানে আমরা দিলাম যে ব্যাকগ্রাউন্ড রেড না, অ্যাকচুয়ালি আমরা গ্রিন দেখাইতেছি, আমরা চাইলে অন্য সিএসএসও করতে পারবো। এখন এই যে আমি যে সিলেক্ট করতেছি এই যে কালারটা, এই যে কি আসতেছে, গ্রিন আসতেছে। আমি যদি কালারটাকে এখন যদি এখানে বলি যে কালার হোয়াইট, তাহলে দেখবো যে যখনই সিলেক্ট করবো তখন এই কালারটা এরকম আসতেছে। কি বুঝাইতে পারছি? এখন যদি আমরা সিলেক্ট করব তখন আমরা যদি কার্সর চেঞ্জ করে দিতে পারবো না, সবই করতে পারবো, কার্সর পয়েন্টার করে দেব, সমস্যা হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের শুধু ক্লাসের এইটা। আচ্ছা এরপরে এখানে আছে শুধু এলিমেন্ট, শুধু এলিমেন্টের ভিতরে কি কি আছে সেটা আমরা দেখি। আচ্ছা ফার্স্ট লাইন এটা আমরা দেখছি, ফার্স্ট লাইন এটাই লিখছে, বিফোর আমরা দেখছি, আফটার দেখছি অলরেডি, মার্কারটা কি দেখি। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এই যে এইটাকে আমরা ধরতে পারি, মানে এই যে আমরা ইউএল এলআই গুলো আছে না, কোথায় গেল, এই যে এখানে দেখবো যে এই যে মার্কার আছে, ঠিক আছে, এই মার্কারটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। अच्छा है लेकिन धंधा है যে এলআই মার্কার, আচ্ছা রিলোড দেই, দেখবো এই যে মার্কারের কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে সেটা সাইজ টাইজও আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তো এটা ফন্ট সাইজ যদি আমরা চেঞ্জ করতে চাই, সার্কেলটা চেঞ্জ করতে পারবো না।
ও এটা পুরাটাই চেঞ্জ হয়, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে বুঝাইতে পারছি। আচ্ছা এই হচ্ছে মার্কার। আচ্ছা এরপর হচ্ছে সিলেকশন আমরা দেখছি, কালার যখন কার্সর এগুলো আমরা দেখছি। আচ্ছা আফটার বিফোর ফার্স্ট লেটার মার্কার সিলেকশন অ্যাক্টিভ চেক ডিসেবল এভরিথিং বিফোর ইমেজ ইনভার্ট লাস্ট অফ টাইপ যে আছে, এই যে এই জিনিসটা, এই যে এন্ড ইজ লাস্ট চাইল্ড, ঠিক আছে। তাহলে আমরা এইখানে আচ্ছা একটু চুপ করো, ক্লাস শেষ হয়ে গেছে, শেষের দিকে। এইখানে আমরা এই যে এইখানে যেটা আমরা দিতেছিলাম লাস্ট অফ টাইপ, ঠিক আছে, লাস্ট অফ টাইপ মানে কিন্তু শেষ, কিন্তু এখানে আমরা বলতে পারি যে এন্ড ইজ লাস্ট চাইল্ড 2। তাহলে আমরা দেখবো যে এই যে 2 নাম্বারটা শেষের থেকে 2 নাম্বারটা, এই যে শেষে থেকে 2 নাম্বার, এটা কালার চেঞ্জ হচ্ছে। এটাই হচ্ছে এখানে এই যে এনটিএস এনটিএস লাস্ট চাইল্ড, ঠিক আছে। এনটিএস চাইল্ড তো ফার্স্ট থেকে শুরু হয়, আর এনটিএস লাস্ট চাইল্ড কি হবে, লাস্টে থেকে কত নাম্বারেরটা আমরা চাচ্ছি। কারণ এমন হতে পারে, এমন অনেক সিচুয়েশন আসবে যে লাস্টের 2 নাম্বার বা 3 নাম্বারটাকে ধরা দরকার, কিন্তু আমি জানি না লাস্ট কোথায় হবে, কারণ আমার এলিমেন্ট কমও থাকতে পারে, বাড়তেও পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের এই সিরিজেস গুলো খুবই হেল্প করবে। লাস্ট চাইল্ড হলে পিছন থেকে ধরবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এনটিএস লাস্ট অফ টাইপ মানে এনটিএস চাইল্ড আর এনটিএস টাইপ মানে ব্যাপারটা কিন্তু একই হ্যাঁ, দুইটা একই। তো এই হচ্ছে মোটামুটি, ঠিক আছে। তো আমার মনে হয় না যে তোমাদের এগুলা নিয়ে সমস্যা হবে, কারণ এগুলা মানে দেখা যাচ্ছে আমরা যখন একটা পেজ বানাবো তখন কিন্তু বারবার এই জিনিসপত্রগুলো ইউজ করবো, তখন কিন্তু আরো ইজি হয়ে যাবে। কারো কোনো সমস্যা আছে? আমরা এখানে একটু দেখি যে সিএসএস এ, আমরা সিএসএস এর টিউটোরিয়ালটা একটু দেখি যে আমাদের কোনো কিছু বাদ গেছে। সিলেক্টর দেখছি, কমেন্ট দেখছি, কালার, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মার্জিন, প্যাডিং, হাইট উইডথ দেখছি, বক্স মডেল দেখছি, আউটলাইন, টেক্সট, ফন্ট, আইকন, লিঙ্কস, টেবিল, ডিসপ্লে, ম্যাক্সিম, পজিশন, চেঞ্জেস, ওয়ার্কফ্লো, ফ্লো, অ্যালাইন এলিমেন্ট, কম্বিনেশনটা কি, কম্বিনেটরস। ও ইয়াটা এটা তো একবার এই যে আমরা যেটা নেস্টেড করে দিয়েছিলাম, হ্যাঁ এইখানে কম্বিনেটরটা কি কাজ করতেছে, ডিপ প্লাস এইটা, যেটা অলরেডি আমরা ওই যে কমা দিয়েও করছিলাম, যে ডিপের মধ্যেও যেটা পাবে সেটা হচ্ছে পিতেও পাবে, ঠিক আছে। ডিপ প্লাস হচ্ছে ডিপ প্লাস পি, তাহলে ডিপটাতে আর পি ট্যাগটাতে দুইটাতে পিটা কি করছে না, এখানে যেটা প্লাস কাজ করতেছে সেটা হচ্ছে ডিপের ভিতরে ও না না, এখানে 7 নাম্বার দিয়েছে, 7 নাম্বার পি আর হচ্ছে ডিপের 3 নাম্বার, তাইলে ইন প্যারাগ্রাফ 3 আফটার এ ডিপ। আচ্ছা এখানে একটু পড়ি কি বলতেছে। 3 আফটার এ ডিপ the plus selector used select an element and directly after another specific element। ও আচ্ছা আচ্ছা, মানে যেটা ডিরেক্টলি সেটার পরে আছে, ঠিক আছে, সেইটাকে ধরতেছে আর কি। 3 আর 7 নাম্বার, 3 আর 7। আচ্ছা এটা হচ্ছে প্লাস। শিবলিংসটা আমরা জানি যে ওই যে মানে এই যে এইখানে ধরছে হচ্ছে পিটাকে, ডিপের পরে যে পি আছে, তাহলে ডিপ, এই যে ডিপের পরে যে প্যারাগ্রাফ, ওটাকে তো ধরে নাই, একটা হচ্ছে প্যারাগ্রাফ 3 তে ধরছে, একটা হচ্ছে প্যারাগ্রাফ 4 তে ধরছে। আচ্ছা প্যারাগ্রাফ 3, তাহলে প্যারাগ্রাফ 3 যদি হয় ডিপের বাইরে এই যে শিবলিংস, ঠিক আছে, আর ধরছে এই যে ফোরটাকে, মানে ডিপের বাইরে যে পি ট্যাগগুলো আছে, মানে ডিপের উপরের গুলাকে ধরতেছে না, মানে ডিপের পরে যেগুলা আছে সেগুলাকে ধরতেছে। এই আর কি, এগুলো আমাদের খুব একটা ইউজ হয় না। অপাসিটি, ড্রপ ডাউন, তুমি
আচ্ছা মোটামুটি আমাদের সিএসএস এ যা ছিল দেখা হয়ে গেছে। কারণ সমস্যা হলে ভাই একটা নক এখন দেখা যাচ্ছে যে আমাদের কাজ হচ্ছে একটা ডিজাইন সিলেক্ট করে সেই ডিজাইনটা ফুললি কোড করে তৈরি করা, ঠিক আছে? তাহলে মোটামুটি মানে যে ব্যাপারগুলো সমস্যা আছে এগুলো সব ঠিক হয়ে যাবে আর কি। আমাদের ম্যাক্স উইডটাকে সবসময় আমরা ইউজ করব প্রাইমারি হিসাবে, আর মিনিমাম উইডটা তখন ইউজ করব যখন দেখা যাচ্ছে আমাদের প্রয়োজন হবে, ইনশাআল্লাহ। বাকিটা ঠিক আছে? কারণ হচ্ছে দুইটা তো আর একসাথে ইউজ হবে না।